প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন ভ্যালি ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব, আমরা ইতিমধ্যেই সেই বিষয়টি গণমাধ্যম বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্বপ্নের সেতু। আসলে পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, যেটি পুরোপুরি এখন বাস্তব। আর মাত্র কিছুদিনের অপেক্ষায় আমরা বসে আছি এবং এই পদ্মা সেতুর বাস্তবায়ন, অগ্রগতি এবং শুরু থেকে এই সেতুটি নিয়ে নানা ধরনের বিতর্ক, নানা আলোচনা, সমালোচনা, দেশীয় আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র, যারা অর্থায়ন করবেন তাদের মুখ ফিরিয়ে নেওয়া, নানা ধরনের অভিযোগ, এবং শেষ পর্যন্ত কোনো অভিযোগই প্রমাণ হয়নি। যদিও শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকায় নিজস্ব অর্থায়নে আসলে আমরা সেটি বাস্তবে পেতে যাচ্ছি খুব শীঘ্রই। যদিও আমরা জানি যে অগ্রগতি অনেকাংশেই হয়ে গেছে, ৯৬% প্রকল্পের কাজ হয়ে গেছে এবং সেই সাথে এই পদ্মা সেতুর একটি স্বপ্নর যে বাস্তবায়ন, যে স্বপ্নটি বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটি ভূমিকা যেটি আমাদের রাখবে এই পদ্মা সেতু, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং আমাদের সাথে আরও ভার্চুয়ালি সংযুক্ত আছেন ডক্টর নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব স্যারের কাছ থেকে। স্যার, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো, আমরা ইতিমধ্যেই সারা দেশের মানুষ, সারা বিশ্ববাসী জানে যে আসলে যেটি একসময় স্বপ্নে আসলে ছিল সেটি এখন পুরোপুরি বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং এই সেতুটির সঙ্গে আদ্যোপান্ত আপনার অনেক সম্পৃক্ততা রয়েছে, নানা তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করার নানা প্রচেষ্টা চলছে। যদিও শেষ পর্যন্ত সবকিছুতে পাশ কাটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে পেরেছি। শুরুতেই আপনার অভিজ্ঞতা শুনবে একটু। আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা অবতারণা করার জন্য। স্বপ্ন এটি দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৬ সনে যখন প্রথম ক্ষমতায় আসেন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে। তখনই এই প্রকল্প নিয়ে কাজ শুরু করার একটা চেষ্টা তিনি করেছেন এবং ২০০১ সনের নির্বাচনের আগেই পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরে আপনারা জানেন যে ক্ষমতার বদল হয় এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ২০০৭ থেকে ৮ পর্যন্ত ছিলেন। ২০০৯ আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার আসে। ফিজিবিলিটি স্টাডি এবং অন্যান্যগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২০০৯ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হয়, তখন প্রথম মন্ত্রিসভায় ডিজাইন কনসালটেন্টদের যে প্রস্তাব সেটি তিনি অনুমোদন করেন এবং ডিজাইন কনসালটেন্টকে ২২ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল তারা ডিজাইন করবে। সেটি তারা ডিজাইন কনসালটেন্ট এবং তৎকালীন যারা সেতু বিভাগে কাজ করতেন তারা একটা অ্যাক্সিলারেটেড প্রোগ্রাম নিয়ে সেটিকে ২২ সপ্তাহ না, ২২ মাস, ১৮ মাসে সম্পন্ন করার তারা একটা পরিকল্পনা নেয়। এর মধ্যেই আমি ২০১০ সনের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসেই সেতু বিভাগের সচিব হিসেবে জয়েন করি এবং শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, প্রত্যেকের তত্ত্বাবধানে আমরা কাজটি শুরু করি এবং সঠিক নিয়মে এটি চলছিল। বিশ্বব্যাংকের সাথে প্রতিটি বিষয়ে আমরা আলাপ করতাম। বিশ্বব্যাংক লিড ডেভেলপমেন্ট পার্টনার ছিল এবং বিশ্বব্যাংকের সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, পরবর্তী সময়ে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক তারাও যুক্ত হয়েছিল। তো এতে কোনো সমস্যাই ছিল না। কিন্তু এক পর্যায়ে আমাদের দেশের একটা স্বার্থান্বেষী মহল তারা সুপারভিশন কনসালটেন্সিটাকেই বড় করে দেখেছে যে এটাতে কিন্তু খুব বেশি বরাদ্দ ছিল না, মাত্র 50 মিলিয়ন, এবং কন্ট্রাক্টের মাধ্যমে এর চেয়ে আরো কমেও হয়তো কেউ রাজি হয়ে যেতে পারে। তো যাই হোক, এইটার জন্যই সমস্যাটা সৃষ্টি হয় এবং কিছু কুচক্রী মহল বিশ্ব ব্যাংকে অহেতুক চিঠি চালাচালি করে ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সির সাথে এবং ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সির যারা ছিলেন
অনভিজ্ঞ ইয়াং অফিসাররা এটিকে নষ্ট করে দেয় এবং তারা এটিকে এমন পর্যায়ে নিয়ে যায় যে 2011 সনের তখন কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আপনার ডিজাইন অনুমোদন, তারপরে টেন্ডার আহ্বানের পর্যায়ে মানে ইউআই সাবমিশনের পরে সিলেকশন অফ কন্ট্রাক্টরস, এগুলি সব হয়ে যায়। আমরা শুধু টেন্ডারে যাব প্রাইস কোটেশন গুলিতে, সেই পর্যায়ে বিশ্ব ব্যাংক কাজটি বন্ধ করে দেয়, অভিযোগ করে নানা প্রকার বিষয়। অভিযোগটা সেই সময়ে অভিযোগের তীর মাননীয় যোগাযোগ মন্ত্রীর উপরই ছিল এবং পরবর্তী পর্যায়ে ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি, আমরা যারা কাজ করেছি আমাদেরকেও জড়ায়। তো এইসব ঘটনা পরম্পরা শেষ হওয়ার পরে এক পর্যায়ে আরো ষড়যন্ত্রটা আরো গভীরে যায় এবং আরো উচ্চ পর্যায়ে হয় এবং প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জয়েলিক চলে যাওয়ার আগ মুহূর্তে 2012 সনের 28শে জুন ঋণ চুক্তি বাতিল করে। তিনি কিন্তু এই ঋণ চুক্তি বাতিল করার আগে কারোর সাথে, বোর্ডের সাথে আলাপও করেন নাই। যাই হোক, পরবর্তী পর্যায়ে আপনার বাংলাদেশ সরকারের আবার বিশেষ করে যখন মিডিয়া থেকে খুব তীব্র সমালোচনা হচ্ছিল সরকারের এবং দুর্নীতির বিষয়টিকেও আপনার মিডিয়া, সুশীল সমাজ প্রত্যেকে সামনে নিয়ে আসে। আমি ওই সময়ে সচিব হিসাবে, তখন তো আর অভিযোগ এগুলি দুর্নীতি দমন কমিশনে তখনও সেগুলিকে আমলে নেয় নাই, তো আমি ডিফেন্ড করতে চেয়েছি সার্বক্ষণিক সরকারকে এবং বলতে চেয়েছি যে সকল কাজ বিশ্ব ব্যাংকের সাথে মিলে আমরা করেছি। আমরা খুব উচ্চ পর্যায়ের একটা ইভ্যালুয়েশন কমিটি করেছিলাম, যেটাতে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, ডক্টর আইনুন নিশাত, প্রফেসর শফিউল্লাহ, 3 জন ভাইস চ্যান্সেলর ছিলেন এবং 1 জন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি। সেতু বিভাগ থেকে মাত্র 1 জন কর্মকর্তা ছিল। তো এদের তত্ত্বাবধানে যেখানে ইভ্যালুয়েশন হচ্ছে সেখানে আমরা চ্যালেঞ্জ করেছি। তো যাই হোক, মিডিয়া তো আর সেসব কথা শুনে না। আর বিশ্ব ব্যাংক যেই কাজটি করেছে, মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েক জায়গায়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না, এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয় নাই। আমরাও ওনাকে কাগজপত্র দিয়ে সাবমিট, কিন্তু বিশ্ব ব্যাংক কোনো প্রমাণ হাজির করতে পারে নাই। তো শেষ পর্যন্ত যেটি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী খুব শক্ত কিছু কথা বলেছেন যে বিশ্ব ব্যাংক যদি দুর্নীতি প্রমাণ করতে না পারে তাহলে তাদের টাকাই নেব না। তো এই পর্যায়ে তারা চিন্তা করলো যে বাংলাদেশকে একটা শিক্ষা দিব এবং বড় বড় কথা বলছে, কাজেই সেখানে তারা চলে গেল কানাডিয়ান কোর্টে সেন্সি রাভালিনের বিরুদ্ধে মামলা, এবং পরবর্তী পর্যায়ে সেইখানে আপনার তারা বলতে গেলে বিভিন্ন প্রকার লবিও করেছে তারা, যে যাতে করে এটিকে কিভাবে বাংলাদেশকে দমানো যায় অথবা কলঙ্ক দেওয়া যায়। সেই পর্যায়ে যেটি হয়েছে সেটি হলো যে মাননীয় অর্থমন্ত্রী, তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী জনাব মুহিত সাহেবকে আমাদের অর্থনীতিবিদ, আমাদের সুশীল সমাজ প্রত্যেকে এটি পরামর্শ দিলেন যে আবার চেষ্টা করেন বিশ্ব ব্যাংক থেকে এটা নিয়ে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, ফিরিয়ে আনা যায় জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জুন মাসে ঋণ চুক্তি বাতিল করেছে, জুলাই মাসে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা নিজের টাকায় করব। তো এরপরে আবার যখন সরকার এই সিদ্ধান্তটা নিল মানে হলো প্রত্যেকে, আমাকে ওই সময়ে মন্ত্রিসভায় যারা ছিলেন মন্ত্রীদের মধ্যে কেউ কেউ, এবং তখন মন্ত্রিসভায় সৈয়দ আবুল হোসেন সাহেব ছিলেন, উনিও বলছেন যে মুহিত সাহেব একটা বক্তৃতা দিলেন মন্ত্রিসভায়। উনি বললেন যে আমরা বিশ্বাস করি, আমরা জানি এই প্রকল্পে কোনো প্রকার দুর্নীতি হয় নাই, কিন্তু যেহেতু বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে হবে আমরা একটা তদন্তের জন্য রাজি হয়ে যাই। তদন্ত যদি করা হয় তাহলে তারা এক দিক দিয়ে তদন্ত হবে, আরেক দিক দিয়ে টাকা দিয়ে দিবে এবং কাজ শুরু হবে। কিন্তু এটি হলো বিশ্ব ব্যাংক
তাদের যে 3 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক প্যানেল, মানে আইন বিশেষজ্ঞদের নিয়ে আসলেন, প্রথম আমাদের মিডিয়া, আমাদের লোকজন মনে করেছিল যে তারা নিরপেক্ষ প্যানেল, কিন্তু তারা এসে বিশ্বব্যাংকের পক্ষ হয়ে দুর্নীতি দমন কমিশন, সরকার প্রত্যেককে চাপ প্রয়োগ করতে থাকলো, মামলা করতে হবে, অ্যারেস্ট করতে হবে, এইসব বিষয় আর কি। তখন মোড় ঘুরে গেল এবং মামলা করলো দুদক আবার আমাকে ওই সময়ে অ্যারেস্ট করে ফেললো। এই যে বিষয়টা আছে, এই বিষয়টাতে দুদক উপরের মহলে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোনো আলাপ করে নাই। সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তাকে মানে মামলা দেওয়ার পরে অ্যারেস্ট করা, তাও আবার আমি হাইকোর্টে জামিন চাইতে গিয়েছিলাম, সেই পর্যায়ে আমাকে অ্যারেস্ট করা, এটিতে মাননীয় প্রধানমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন এবং তিনি এটা মানে চিৎকার করেছেন তখন, বলতে গেলে টেলিভিশনে দেখে, যে কে করেছে এটি। তো যাই হোক, আমাকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে। তো এরপরে নেগোসিয়েশন বিশ্বব্যাংকের সাথে, কিন্তু বিশ্বব্যাংক তাদের কথায় আর থাকে নাই। মাননীয় অর্থমন্ত্রী যা চিন্তা করেছিলেন যে আমরা যদি অ্যারেস্ট করি, ধরি, তাহলে হয়তো বিচার প্রক্রিয়া শুরু করলে, তদন্ত শুরু করলে তারা হয়তো কাজে ফিরে আসবে, কিন্তু না, তারা কাজে ফিরে আসেন নাই। শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করলেন কি, একটা সময় বেঁধে দিলেন, 2013 সনের জানুয়ারি পর্যন্ত যদি বিশ্বব্যাংক না আসে তাহলে আমরা নিজের টাকায় করব, এবং তাই হলো, ডিক্লেয়ার করলেন যে নিজস্ব অর্থায়নে করবেন। আমি পরামর্শ সেই সময়ে দিয়েছিলাম আর কি। আমি বলেছিলাম যে পদ্মা সেতু যদি করতে হয় তাহলে যেই কাজটুকু অলরেডি হয়েছে সেইটাকে নিয়ে সেই লাইনেই আগাতে হবে। কেউ পরামর্শ দিয়েছিল, এমনকি আমাদের বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছিল, যে যেহেতু বিশ্বব্যাংক এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্স থাকবে না, এখন ডাবল ডেকার সেতু অর্থাৎ দ্বিতল সেতু আর দরকার নাই, রেল লাইনের দরকার নাই, সড়ক করা হোক, খরচ কমানো হোক। আমি বললাম যে যদি এটি করা হয় তাহলে আরো 10 বছর পিছিয়ে যাবে, আবার ডিজাইন করতে হবে, এবং এই সেতুতে এই খরচ তো বাড়বেই, বরং একটা নান্দনিক ব্রিজ হবে, ডাবল ডেক সেতুই করা হোক। শেষ পর্যন্ত হলো। হ্যাঁ, যাই হোক, আমি অত্যন্ত খুশি যে আজকে শেষ স্প্যানটি গতকাল মানে 10 তারিখে হয়েছে, যদিও আরেকটু সময় লাগবে সেতে ইয়ে করার জন্য, চলাচলের জন্য উপযোগী হতে। তো কাঠামোটা হয়েছে, আপনার 2 পারের সাথে সংযুক্তি হবে, ভায়াডাক্ট, এগুলি হবে আর কি। জি স্যার, আপনার কাছে আমরা ফিরবো স্যার, আবারও অবশ্যই আপনার কাছে আরো কথা শুনবো। আমরা এবার একটু সংযুক্ত হবো ডক্টর নাজিন আহমেদ, অর্থনীতিবিদ। ডক্টর নাজিন, আপনি শুনছিলেন স্যার একেবারে আদ্যপান্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং নানা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে নিজের অর্থে নিজের সেতু, যেটা আমরা গর্ব করে বলছি, যদিও আমাদের অনেক আলোচনা সমালোচনা, অনেক কাঠখড় পড়িয়ে আসলে এটি এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। এই যে বাংলাদেশের এগিয়ে চলা, নানা চ্যালেঞ্জ আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা, এবং এই যে একটি সেতু বাংলাদেশের অর্থনীতিকে কোথায় গিয়ে দাঁড় করাবে, সেগুলো নিয়েও এখন অনেক আলোচনা হচ্ছে, সেই জায়গাগুলো একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। দেখুন, শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু আমার কাছে এখন কেন যেন মনে হয় এই যে আমরা আটকে তখন গিয়েছিলাম, এটাতে ভালো হয়েছে। কারণ আমাদের নিজেদের মনস্তত্ত্বে কখনো ছিল না যে এরকম একটা জিনিস সম্ভব। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে আমাদের টাকাতেই আমরা করব, আমাদের কিন্তু অনেকের কাছে মনে হয়েছিল যে একটু শঙ্কা আসছিল, এটা কি সম্ভব, এটিকে এত টাকা আমরা কোথায় পাবো। আচ্ছা, হয়তো টাকা পাবো, কিন্তু তার ফলে দেখা যাবে যে আমাদের অন্যান্য যে সকল উন্নয়ন বাজেটের যে সকল প্রকল্প থাকে, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো হয়তো বাধাগ্রস্ত হবে। কিন্তু আমাদেরকেই আসলে ভুল প্রমাণ করে দিয়ে এটা কিন্তু সম্ভব হলো। তবে যখন কিছু দূর আগানোর পরে যখন আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে যেই ওয়েতে অর্থগুলো সংগৃহীত হয়ে আসছে, সত্যিকার অর্থে যে ডিজাইন কিংবা সেগুলো যদি আরও বেশি সুচারুরূপে করা থাকতো, তাহলে কিন্তু
আমরা আরো কম খরচেও হয়তো করতে পারতাম। কিন্তু সবচেয়ে বড় যেটা হয়েছে এখন সেটা হলো এই যে একটা কাজ আমরা করতে পারলাম, আমার কাছে এটাই মনে হয় যে এই কারণে অন্য আমি ভুলগুলোকে কিংবা খরচ বেশি হয়েছে নানান কিছু যে সবাই বলছেন, আমি বলতে চাই যে এরকম একটা জিনিস তো কোনোদিন আমরা করব এটা ভাবি নাই। ধরেন ওয়ার্ল্ড ব্যাংক যদি আজকে করে দিয়ে যেত, আমরা কি করতাম? ওই পদ্মা সেতু সারচার্জ বলে একটা সারচার্জ ঢুকিয়ে আমরা এই দিতেই থাকতাম, এটার ফেরত টাকার ঋণের সুদ সহ আমরা ফেরত দিতে থাকতাম, এবং কখনোই আমাদের মধ্যে কিন্তু এই কনফিডেন্সটা আমাদের নিজের যে সক্ষমতা আছে এটি আসলে আমরা বুঝতাম না, এটা আমরা হতো না। এবং এই সেতু নির্মাণের মধ্য দিয়ে যে টেকনোলজি ট্রান্সফার হয়েছে, অর্থাৎ নলেজ যে ট্রান্সফার হয়েছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এমনকি ওই সেতুতে যে সাধারণ শ্রমিকটা কাজ করেছে সেও কিন্তু এটার দিকে যতবার তাকাবে সে জানে যে আমার পক্ষে এই কাজ করা সম্ভব। তাহলে যারা ইঞ্জিনিয়ার্স ছিলেন, যারা উপরের পদে ছিলেন, তাদের কনফিডেন্স কতখানি। এবং এটা কিন্তু আমাদের আগামীর উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাবে বলে আমি মনে করি। যেখানে আমরা বিদেশিদেরকে হায়ার করে নিয়ে আসি, এখন যারা রিক্রুটমেন্টে থাকেন তাদেরও কিন্তু একটা এমন ছিল, বা আমার চেয়ে মোশাররফ স্যার আরো ভালো বলতে পারবেন, যে ব্যুরোক্রেসিতে তারাও কিন্তু একটা সময় এমন ছিল যে না, বিদেশিই লাগবে, কারণ আমাদের দেশে হয়তো ওরকম লোক নাই। কিন্তু আজকে কিন্তু হাতে কলমে শিক্ষা পাওয়া একটা ইঞ্জিনিয়ার আমরা পাবো, আমরা অনেককে পাবো যারা বলবে যে আমি তো পদ্মা সেতুর অমুক কাজটা করেছি। আমরা স্কিলড লেবার পাবো যারা বলবে যে এই কাজের সাথে আমি সরাসরি ছিলাম। তো আমি এইভাবে দেখি যে এই সেতু নির্মাণে, আমি এটা বলবো না যে না এই কস্ট জাস্টিফাইড কি জাস্টিফাইড না, সেই বিতর্কেই আমি যেতে চাই না। আমি বলতে চাই এই একটা সেতু আমাদেরকে এমন একটা মনস্তাত্ত্বিক এবং আমি মনে করি কারিগরি জ্ঞানের এমন একটা ভিত্তি আমাদেরকে দিয়েছে, যেটা আমাদের অর্থনীতির আগামীর অনেক ব্যয় কিন্তু কমাবে, যেখানে আমাদের দেশের মানুষ দিয়ে আমরা কাজ করাতে পারবো। এটা একটা বড় অর্জন। এবং আপনি জানেন যে আমরা ইতোমধ্যে বিভিন্নভাবে আপনাদের চ্যানেলেও আলোচনা হয়েছে যে কিভাবে এই সেতুটি দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে ঢাকার সংযোগ ঘটাবে এবং তাতে সরাসরি যে অর্থনৈতিক অগ্রগতি হবে। তার পাশাপাশি যেটা হচ্ছে যে এই যে মানুষের সাথে মানুষের সংযোগ ঘটছে, এই মানুষের সাথে মানুষের সংযোগ ঘটায় যেটা হবে, মানে দক্ষিণাঞ্চলের মানুষের সাথেও কিন্তু সেন্টারের মানুষের অনেক ধরনের নলেজের আদান প্রদান হবে। তারা সশরীরে সহজে চলে আসতে পারবে নগরে, এবং এর ফলে কিন্তু নগরের উপরে চাপ কমবে। আমাদের যে ট্যুরিজমের বিশাল সম্ভাবনা দক্ষিণাঞ্চলে, সেইটাকে ঘিরে কিন্তু আমরা যদি আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, মানে শুধু পদ্মা সেতুর সাথে সাথে এটার তো একটা ইমিডিয়েট বেনিফিট বিশাল আছে। কেউ বলছেন জিডিপির 1.5%, কেউ বলছেন 1%, 1 না 1.5%, সেটা ইম্পর্টেন্ট না। এটা একটা বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, যার ফলে এটা আরো অনেক বেশি সংযোগ করতে পারে জিডিপিতে। আমরা যদি এখন ট্যুরিজমের কিছু ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, সুন্দরবন, কুয়াকাটা, এগুলোকে ঘিরে, তাহলে কিন্তু আমরা প্রচুর মানুষ খুব অল্প সময়ে যারা বাংলাদেশে আসেন তারা কক্সবাজার ঘুরে ঢাকা হয়ে আবার পদ্মা সেতু দিয়ে তারা কিন্তু দক্ষিণাঞ্চলটা বেরিয়ে আসতে পারবেন। এইখানে কিন্তু আমার ওই ইনফ্রাস্ট্রাকচারগুলোর কথা ভাবতে হবে, আরো কিছু সংযোগ সড়ক হয়তো লাগবে, শিল্পাঞ্চলের কথা ভাবতে হবে। আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ইতোমধ্যে বলতে শুনেছি যে একটা মাস্টার প্ল্যানের কথা। আমি মনে করি সেটা খুবই দরকার। এবং আপনি যে বলছেন যে এই সেতুকে ঘিরে এখন প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির সীমানা কোথায়? আমি মনে করি সেটা আসলে মানে স্কাই ইজ লিমিট যেরকম বলে, যেটা একটা অসীম সম্ভাবনা, ডিপেন্ড করবে যে এর সাথে আমরা আরো কত কিছু সংযোগ করতে পারি, আরো কি কি সহায়ক জিনিস করতে পারি। পাশাপাশি যেটা হবে, আমরা যেটা ইকোনমিক বেনিফিটের মধ্যে আরেকটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট। মানে যখনই এই ধরনের তৎপরতাগুলো হচ্ছে, তখন কিন্তু সাধারণ মানুষ যারা কখনো অর্থনৈতিক কাজের সাথে সরাসরি যুক্ত ছিল না, তারাও কিন্তু এখন মনে করবে তো খুব সহজ, মানে আমার ঢাকায় গিয়ে বাণিজ্য করার দরকার নেই, আমি দক্ষিণাঞ্চলে থেকেই কিন্তু আমি অনেক ধরনের বাণিজ্যিক কার্যক্রমের সাথে যুক্ত হতে পারছি। আমি মনে করি তার মাধ্যমে অনেক মানুষের স্কিল ডেভেলপমেন্ট হবে। এবং দক্ষিণাঞ্চলের সাথেই যে শুধু ঢাকাকে সংযুক্ত করছে পদ্মা ব্রিজ তা না। আপনি যদি চিন্তা করেন যে এই পদ্মা ব্রিজ হওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন শিল্পাঞ্চল থেকে পণ্য সামগ্রী এসে চিটাগং বন্দরে যেভাবে যেত, এখন যদি আমরা মংলা বন্দরের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করতে পারি, তাহলে সেগুলো কিন্তু পদ্মা ব্রিজ হয়ে আমার দক্ষিণাঞ্চলে চলে যেতে পারবে। কাজেই আমি যেটা বলতে চাই সেটা হলো, কেমন করে যেন এখন মনে হয় যে ওই সময় এটা এই বাতিল হয়ে যাওয়া, কিংবা ওই সময় এই যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে লাগবে না তোমাদের টাকা, আমরাই করব, এই যে উনার মানে উনার এই যে আমি যেটাকে বলবো যে সাহসটা, এটা কিন্তু উনার সাহসের পরে তো আমরা অন্যরা পিছিয়ে থাকার কোনো উপায় নাই। এইটাতে যেটা হয়েছে,
আমাদের এক ধাক্কায় আমাদের অনেকগুলো কনফিডেন্স বেড়ে গেছে, এবং যেটা আমাদের আগামীর উন্নয়নকে সত্যিকার অর্থে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রকল্পের যা কিছু দুর্বলতা, যা কিছু বলবো যে যেগুলোর মধ্য দিয়ে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি, স্যার যে এক্সপিরিয়েন্সগুলোর কথা বললেন সেটা ছাড়াও এটা নির্মাণের সময় আমাদের অনেক কিছু ডিজাইন পাল্টাতে হয়েছে, আবার করতে হয়েছে, তার ল্যান্ড জমি অধিগ্রহণে আমাদের প্রচুর সময় লেগেছে। আবার এটা বুঝতে হবে যারা ওইখানে বসবাস করতেন তাদেরকে তো আর ফেলে দিলে হয় না, এটা রিসেটেলমেন্ট করতে হয়। সেই রিসেটেলমেন্ট প্রক্রিয়াটাও কিন্তু শান্তিপূর্ণভাবে করা, এটাও কিন্তু একটা বড় সাকসেস। আপনি যমুনা ব্রিজ যখন করা হলো সেই সময়ের রিসেটেলমেন্ট আর এখনকার রিসেটেলমেন্ট প্রক্রিয়া দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়েছে, এখন অনেক এফিসিয়েন্সির সাথে করা গেছে। তো এবারও আমাদের যে সকল অভিজ্ঞতা নেতিবাচক হয়েছে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে কিন্তু আগামীতে বিভিন্ন রকম প্রকল্পে আমরা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবো। আমি এইভাবেই দেখি বিষয়টাকে। জি, ডক্টর নাজনীন আপনাকে ধন্যবাদ। স্যার আপনাকেও আমরা সংযুক্ত রাখতে চাই। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, তারপরে আবারও দুজনের সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ইফেল 21 রাতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেল 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম স্বপ্ন সেতু, পদ্মা সেতুর অগ্রগতি এবং বাংলাদেশের এগিয়ে চলার জায়গাগুলো নিয়ে। আমরা আবারও সংযুক্ত হব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত, স্যারের সঙ্গে সংযুক্ত হচ্ছি। স্যার, আমরা বিরতির আগে ডক্টর নাজনীনের কথা শুনছিলাম এবং এই যে স্বপ্ন এখন বাস্তব, এবং এই বাস্তবতা বাংলাদেশকে আরও স্বপ্ন দেখাচ্ছে কিভাবে আমরা এগিয়ে যাব। এবং ইতিমধ্যেই আমাদের যে অবস্থান, আমরা স্বপ্ন দেখছি যে পদ্মা সেতুকে ঘিরে বাংলাদেশ সিঙ্গাপুর, চীনের সাংহাইয়ের মতো একটা নগরী হয়ে উঠতে পারে। তার জন্য সঠিক পরিকল্পনার দরকার। এবং সেই সাথে আমি 21 পরিবারের পক্ষ থেকে লজ্জিত আসলে এই যে একটি স্বপ্ন বাস্তবায়নে নিরপরাধ ব্যক্তি হিসেবে আপনাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। আমরা আসলে এই ঘটনার নিন্দা জানাই, কষ্টবোধ আসলে কাজ করছে আমাদের। তারপরও আমরা সেই জায়গাটায় আপনার কাছ থেকে শুনতে চাইবো স্যার, এই জায়গায় আসলে আপনার পরামর্শগুলো কি থাকবে? আমি ডক্টর নাজনীন আহমেদের কথার রেশ ধরেই আমি আলোচনাটায় ফিরে আসছি যে খরচ কম বেশির বিষয়টি মাঝে মাঝেই দেখি আলোচনা হয়। এই পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা ইয়ে করতেছে, কিন্তু এরপরে আবার কিছু কিছু সমালোচক বলে যে অনেক খরচ বেশি হয়ে গেছে। আপনি দেখেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে কিন্তু ডিজাইন করার পরে প্রথম একটা ফিজিবিলিটি স্টাডির উপর বেসিস করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 10,500 কোটি টাকা। তো এরপরে আমি যখন আবার এটার একটা নতুন করে প্রকল্প সংশোধন করলাম, আমার যে কস্টিংটা হয়েছিল সেটি বিশ্ব ব্যাংক এবং ডিজাইন কনসালটেন্ট তাদের সকলের যৌথ ওয়ার্কিং এর ফলে হয়েছিল 20,000 কোটি টাকা, এবং সেটাতে আপনার 2.2 বা 2.3 বিলিয়ন ইউএস ডলার। পরবর্তী পর্যায়ে যখন বিশ্ব ব্যাংক চলে গেল, অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্সরাও সরে গেল, সেই পর্যায়ে আর কিন্তু সময় চলে গেছে বেশি। ওই একই ডিজাইন কনসালটেন্ট আবার খরচের যে এস্টিমেট করেছে সেটি হয়েছে 30,000 কোটি টাকা। এই যে খরচটা, এটি কিন্তু একটু সময় বেশি হওয়ার ফলে আপনার সারা ওয়ার্ল্ডে যে প্রাইস লেভেল বেড়ে যায়, এসব কারণেই এখানে কিন্তু ইচ্ছা করে কেউ। আরেকটা বিষয় আমি বলি, যদি বিশ্ব ব্যাংক, আমরা যেই এস্টিমেটটা প্রথমে করেছিলাম 20,000 কোটি টাকা, সেটিতে যদি বিশ্ব ব্যাংকেরও এই ডিলেটা হইতো, এই পর্যন্ত আসতো, তাহলে কিন্তু সেইখানেও খরচটা এই পর্যায়েই প্রায় চলে যেত। মানে কেউ করলে এর চেয়ে কম খরচে করতো এমন কোনো কথা নাই, বরং এখন খরচ আমরা যদি চাই কিছু কমবে, এবং না কমলেও ক্ষতি নাই। আমি যেটি মনে করি যে বাংলাদেশের যে সক্ষমতার বিষয়টি আছে, সেই সক্ষমতার বিষয়টি এখানে প্রমাণিত হয়েছে, এবং এই সক্ষমতার যে সাহসটি জুগিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তের ফলে সারা বিশ্ব এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। আপনি দেখেন যে অন্য আরো বেশ কয়েকটি মেগা প্রকল্প আমাদের হাতে আছে, বাংলাদেশের হাতে আছে। কর্ণফুলী টানেল বলেন, তারপরে মেট্রো রেল বলেন, ওই যে আপনার
ডিপ সি পোর্ট, তারপরে আপনার কত বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরকম অনেক বড় বড় প্রকল্প আছে। আর যে বিষয়টি ডক্টর নাজনীন আমাদেরকে বলেছেন যে ডেভেলপমেন্ট পার্টনার্সদের টাকা হইলে হয়তো আমাদের উপরে আরো চাপ পড়তো, সেটা তো ঠিকই। আমাদের যে ডেট সার্ভিস লায়াবিলিটি সেটি বেড়ে যেত। কিন্তু সরকার একটা ভালো কাজ এখানে কিন্তু করেছে, সেটি হলো সরকার যে টাকাটি দিচ্ছে সেটিও কিন্তু সেতু বিভাগকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে, এবং 1% ইন্টারেস্ট, এবং সেটি আপনার 40 বছরে শোধ করতে হবে, এবং সেটি টোলের টাকায় সম্ভব। কারণ হলো আপনার দেখেন যে যমুনা বঙ্গবন্ধু সেতু তৈরি করার পরে আমাদের অর্থনীতিবিদরা বা তখন ফিজিবিলিটি স্টাডিতে, ইকোনমিক অ্যানালিসিসে যে ইয়ের কথা ধরা হয়েছিল যে কত পরিমাণ গাড়ি ঘোড়া চলবে, তারপরে কি কি উন্নয়ন হবে নর্থ বেঙ্গলের সাথে, এই সব কিছু কিন্তু মানে ছাপিয়ে আরো বেশি হচ্ছে, মানে প্রত্যাশার চাইতে বেশি হচ্ছে, বেনিফিটটা বেশি হচ্ছে। আপনি দেখেন যে এইখানে ডেভেলপমেন্ট পার্টনার্সরা বলেছিল যে 1.5% জিডিপি গ্রোথ হবে পদ্মা সেতুতে, আর ডিজাইন কনসালটেন্টরা তাদের ইকোনমিক অ্যানালিসিসে বলেছিল 1.2%। এখন 1.2%, 1.5% যাই ধরেন আপনি, এই সেতু হওয়ার ফলে এশিয়ান হাইওয়ের সাথে কিন্তু এটা কানেক্টেড হচ্ছে। ভারত, ভুটান এবং নেপালের যে যোগাযোগটা আমাদের উপর দিয়ে যাবে, এবং সেটির ফলে এই বর্তমানে যে পরিমাণ গাড়ি ঘোড়া চলে এর চেয়ে অনেক বেশি গাড়ি ঘোড়া এই দিক দিয়ে চলবে। এবং ডক্টর নাজনীনও যেসব কথা বলছিলেন যে এই সাউথ বাংলা যেটি আছে সেটির দূরত্ব তো কমবেই, আবার উন্নয়নের দিক দিয়েও সকল ক্ষেত্রে একটা যুগান্তকারী ধারা সৃষ্টি হবে। আপনার আমি থাকতেই সেতু বিভাগে আমরা বলেছিলাম যে জাজিরা প্রান্তে, মাওয়া প্রান্তে তো হবেই, জাজিরা প্রান্তেও আমরা ট্যুরিজমের ব্যবস্থা করব। সেইখানে রিসোর্ট হবে, সেইখানে হোটেল, বড় বড় হোটেল হবে। তারপরে পরবর্তী সময়ে কিন্তু আমি সেতু বিভাগ থেকে আবার ইকোনমিক জোন অথরিটিতে ট্রান্সফার হয়েছিলাম। তো ইকোনমিক জোন অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আমার পরিকল্পনা ছিল যে পদ্মা সেতু হওয়ার আগে থেকেই আমরা একটা পরিকল্পনা নিব যে জাজিরা ওই পারে বিরাট ইকোনমিক জোন হবে। কাজেই ব্যবসা বাণিজ্য, শিল্প, এগুলির ক্ষেত্রে আপনার একটা যে পরিবর্তন আসবে এবং এস্টিমেটের চেয়ে যে বেশি আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটা বিষয় তো আমি বলেছি, ডক্টর নাজনীনও বলেছেন যে আমাদের মাথা উঁচু হয়েছে এই সেতু নিজের টাকায় তৈরি করার ফলে। এটা সাপে বর হয়েছে, বিশ্বব্যাংক চলে গেছে, এবং বিশ্বব্যাংকও কিন্তু এখন বাংলাদেশকে সমীহ করে। শুধু বিশ্বব্যাংক না, অন্যান্য সব ডেভেলপমেন্ট পার্টনার্স বাংলাদেশকে সমীহ করে যে বাংলাদেশ, মানে তারা যে ভুল করেছে পদ্মা সেতু থেকে চলে গিয়ে, সেটি তারা এখন অনুধাবন করতে পারছে। আর জাপানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন খুব বেশি করে হয়েছে। আমি যখন সেতু বিভাগে ছিলাম এবং বিশ্বব্যাংক আর এটাতে থাকবে না ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তখন আমাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি এবং জাইকার প্রতিনিধি তারা দুঃখ করে আমাকে বলেছে যে সচিব, আমরা কিন্তু বিশ্বব্যাংক যে অপবাদটি দিচ্ছে আমরা কিন্তু এটি স্বীকার করি না, এটি মনে করি না। কারণ আমরা তো এই প্রকল্পের সাথে আষ্টে পৃষ্ঠে বাধা ছিলাম, প্রত্যেকটা কাজ তো আমাদের মাধ্যমেও হয়েছে। কাজেই এখানে কোনো দুর্নীতি ষড়যন্ত্র হয়নি। কিন্তু যেহেতু বিশ্বব্যাংক লিড পার্টনার হিসেবে সরে যাচ্ছে, কনসোর্টিয়ামের রীতি অনুযায়ী আমরাও আর এখানে থাকতে পারি না। কিন্তু জাপান যেই কাজটি করেছে, আমাদের সরকারও সেই জন্য চেষ্টা করেছে। জাপান পদ্মা ব্রিজ করতে পারে নাই, কিন্তু তাদের নাম স্বর্ণাক্ষরে তারা লিখিয়ে নিয়েছে মেট্রো রেল করার মধ্যে, এবং আরো বড় বড় মেগা প্রকল্প তারা করছে এখন। জাপানের কিন্তু বাংলাদেশের সাথে যে সম্পর্ক, মানে পদ্মা সেতু হওয়ার আগে যে পরিমাণ ওডিএ তারা নিয়ে আসতো,
এখন এর 7-8 গুণ পরিমাণ তাদের ওডিএ আমাদের দেশে বেড়ে গেছে। তো এই যে বিষয়গুলি আছে, এইগুলি বাংলাদেশের এখন সমালোচনা যে যাই করুক, খরচ বাড়া কিংবা কমা, এটি আমাদের জন্য কোনো বিষয় নয়। আমাদের এত বড় একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এটি সবচেয়ে বড় পাওয়া। আর যখন নাকি এই আপনার এটি চালু হবে, হয়তো 1 বছর আরো লাগবে সময়, এটি চালু হবে, তখন মানুষ আরো বুঝতে পারবে যে কি কাজ এটির মাধ্যমে হয়েছে, এবং সরকারের যে পরিকল্পনা, সরকারের যে বাস্তবমুখী নীতিমালা, এগুলি আরো বেশি করে প্রশংসিত হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু ডক্টর নাজনীনের কাছে আবারও সংযুক্ত হতে চাই। ডক্টর নাজনীন, আমরা আবার একটু আপনার কাছে শুনতে চাইবো যে অর্থনীতির অগ্রগতি নিয়ে আসলে পুরো বিশ্বব্যাপী বাংলাদেশেও এই যেটা অনেক বেশি আলোচিত হচ্ছে, এবং সেই জায়গার যদিও আমাদের দেখছি যে একটা জাতীয় পরিকল্পনা রয়েছে, তারপরও এই যে আমরা স্বপ্ন দেখছি যে এই পদ্মা সেতুর 2 পাশকে ঘিরে যে স্বপ্ন, পর্যটন, শিল্পায়ন, কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতির জায়গাটা, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া, বিদেশি বিনিয়োগ নিয়ে আসা, সেই জায়গাগুলো আমাদের আর কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমি সেটা একটু আগে বলেছি যে এই পদ্মা সেতু অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিছু ইমিডিয়েট অনেক বেনিফিট হবে, কিন্তু এই বেনিফিটকে বহুমুখী করে ফেলা যায় যদি আরো কিছু অবকাঠামো, আরো কিছু পরিকল্পনা আমরা নিতে পারি, এবং সেটা একটা মাস্টার প্ল্যানের, একটা সার্বিক পরিকল্পনার মধ্যে করলেই ভালো হয়, যেখানে শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা থাকবে, আরো কিছু সংযোগ সড়ক, সংযোগ ব্রিজ, সেটার পরিকল্পনা থাকবে, বন্দর উন্নয়ন পরিকল্পনা থাকবে, যেখানে পর্যটনের উন্নয়নের পরিকল্পনা থাকবে, এবং যেই ধরনের শিল্প হচ্ছে সেগুলোতে আবার যেরকম স্কিল দরকার হবে সেই স্কিল দেওয়ার জন্য বিভিন্ন অর্গানাইজেশন কিংবা প্রোগ্রাম থাকবে, যাতে ওই এলাকার মানুষ ওই স্কিল নিয়ে ওই সকল শিল্পে সংযুক্ত হতে পারে। এইরকম যদি একটা মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে করা যায় তাহলে এর বেনিফিট বহুগুণ হবে। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি যে গত 10 তারিখ থেকে নানান রকম প্রশ্ন তো শুনছি, তার মধ্যে আরেকটা প্রশ্ন অনেকে করছেন, ফেসবুকে লিখছেন যে আমাদের টাকায় সেতু তৈরি হয়েছে, আমরা টোল দিব কেন? হ্যাঁ, টাকা তো আমাদের সেতু, আবার আমরা কেন টোল দিব? এখানে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটু আগে আমাদেরকে কিন্তু বলেছেন মোশাররফ স্যার, যেটা বলেছেন যে এই টাকাটা, এই জনগণের টাকাও যে সেতু বিভাগকে দেয়া হয়েছে, কারণ এই টাকাটা দিয়ে ধরেন আজকে পদ্মা সেতু করে নাই, এই টাকাটা আমাদের রাজস্ব আয় হয়েছে এবং সরকারের কাছে আছে। এই টাকাটা নিশ্চয়ই সরকার অন্য কোনো উন্নয়ন প্রকল্পে, বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় করতো, এবং সেখান থেকে জাস্টিসটা রাখার জন্য যে এই টাকাটা শিখাচ্ছে সেতু বিভাগকে দেয়া হচ্ছে এবং তাকে কিন্তু আবার ফেরত দিতে হচ্ছে টাকা। অর্থাৎ যদি আমি মনে করি যে জনগণের টাকাটা সেতুর জন্য দেওয়া আছে, আসলে তো উন্নয়ন প্রকল্প তো জনগণের টাকাতেই হয়, মানে ট্যাক্সের টাকাতেই হয়, তো তাহলে এক হচ্ছে সেটার জন্য টোল দরকার, দ্বিতীয় হচ্ছে মেনটেনেন্স। এই সেতুর মেনটেনেন্স ব্যয় কত হবে? এখন ধরেন একটা প্রাক্কলনের মাধ্যমে করা হয়েছে যে কি পরিমাণ যানবাহন চলবে এবং কোন ধরনের যানবাহন চলবে, তার মাধ্যমে সেতুর কি পরিমাণ ক্ষয় হবে, আর সেই ক্ষয়টা পুষিয়ে নেওয়ার জন্য রেগুলার মেনটেনেন্সে আমার ব্যয় কত হবে, এই ব্যয়টার জন্য কিন্তু অর্থ প্রয়োজন। এটা আমি মনে করি হ্যাঁ, যে যত, যেমন যেটা আসলেও আছে টোলের মধ্যে, যত ভারী যানবাহন তার টোল কিন্তু তত বেশি, কারণ সেটার মাধ্যমে ক্ষতিও কিন্তু বেশি হচ্ছে। তবে পাবলিক ট্রান্সপোর্ট, পুরো যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, বাস কিংবা সেতু পারাপারের জন্য যদি কোনো পরিবহন থাকে সাধারণ মানুষের জন্য, সেইখানে হয়তো টোলটা আরো কম রাখা যেতে পারে, তাতে দরিদ্র মানুষ, সাধারণ মানুষের উপকার হবে। অর্থাৎ আমি বলতে চাই যে উন্নয়নের যে পরিকল্পনা, সেখানে কিন্তু এই কমিউনিকেশনের ক্ষেত্রে যে টোল ব্যবস্থা, সেটার কনফিউশনটা আসলে দূর হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রেও একটা জাস্টিস, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য সেটার একটা ব্যবস্থা থাকা উচিত। আরেকটা বিষয় দেখেন, যদি ধরেন আজকে সেতুতে কোনো টোল থাকলো না, এমনি এমনি সবাই যেতে পারবে, কিন্তু এই সেতুর মেনটেনেন্সে তো পয়সা লাগবে, সেই পয়সাটা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে আসতে হবে, আর রাষ্ট্রের অর্থ মানে হচ্ছে রাজস্বের অর্থ। আবার তখন যদি হয় তাইলে কি হলো, আমরা সবাই মিলে রাজস্ব দিচ্ছি, আমি ধরেন এই সেতুতে জীবনে উঠলামই না, আমার টাকাও কিন্তু ব্যয় হচ্ছে তখন সেতুর মেরামতে কিংবা সেতুর যে মেনটেনেন্স সেটাতে। এখন কি হচ্ছে, টোল মানে হচ্ছে যে এটা ব্যবহার করবে সে এটার মানে সংরক্ষণ ব্যয় অংশ নিবে, অন্যরা না। আমি যদি এই সেতুতে জীবনেও না উঠি,
আমার কাছ থেকে কিন্তু 1 টাকাও যাচ্ছে না এই সেতুর সংরক্ষণ ব্যয় বা এই সেতুর মেনটেনেন্সে। কাজে ওইভাবে চিন্তা করলেও টোল কিন্তু একটা জাস্টিস, সেটা হচ্ছে যে ব্যবহার করছো যে যত ক্ষতি করছো সে ততটা দিবা। এখন রেটটা কত হবে সেই ব্যাপারে নিশ্চয়ই অথরিটি, যেটা মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার বলছিলেন যে যমুনা সেতু দেখা গেছে প্রাক্কলন যা করা হচ্ছে তার থেকে অনেক বেশি যানবাহন যাচ্ছে, আয় বেশি হচ্ছে, তাই যদি হয় তাহলেই কিন্তু তখন রেটটা কমিয়ে দেওয়া যাবে। কাজে এই জায়গাটাতেও আমি মনে করি যে উন্নয়নের সাথে কিন্তু এই বিষয়টাও রিলেটেড। এটাকে আমরা যত জাস্টিফাইড করব তত মানুষের আসা যাওয়া হবে, তত যানবাহনের আসা যাওয়া হবে এবং তার মাধ্যমে উন্নয়নটা ত্বরান্বিত হবে। ছোট্ট করে একটু বলি শুধু আরেকটা বিষয়, সেটা হলো যে এই খরচের বিষয়টা। এখানে এটা সত্য, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের ব্যয় অনেক বেশি, এখানে অনেক অস্বচ্ছতার অভিযোগ আমরা শুনি, অনেক দুর্নীতির অভিযোগও শুনি। কিন্তু আমি আমার কাজকর্ম কিংবা গবেষণায় যেটা মনে করি, একটা প্রকল্প যত বড়, আমরা এটাই বলি যে আচ্ছা মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হতে পারে, কিন্তু এই ধরনের বড় প্রকল্প যেখানে যখন হয় সেটার কিন্তু আমি যেটা বলবো যে মনিটরিং, সেটার চেক এন্ড ব্যালেন্স, সেইখানেও কিন্তু এমন এমন ব্যক্তিরা থাকেন, আমরা কিছুক্ষণ আগে যে সকল ব্যক্তিদের নাম শুনছিলাম, যেটা ওভারসি করার জন্য এমন এমন ব্যক্তিরা থাকেন, তারা যদি ইনভলভ থাকেন সেইখানে দুর্নীতির সম্ভাবনা কমে যায়। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ব্রিজটির নির্মাণ ব্যয় বাড়ার ক্ষেত্রে হয়তো ভুল আছে অনেক, আমরা অনেক সময় ডিজাইনের দেখছি চেঞ্জ করতে হয়েছে। আমি বরং বিষয়টাকে এমন দেখতে চাই যে এখান থেকে আমরা লার্ন করব, যে আগামী প্রকল্পে নেয়ার আগে আমরা চেক এন্ড ব্যালেন্সটা থাকবে যেন এই ভুলগুলো যেন আর আগামীতে না হয়। কারণ সব প্রকল্প নিয়ে আসলে এক ধরনের আলোচনা আমার কাছে সমীচীন মনে হয় না। আমার কাছে মনে হয় এই পদ্মা সেতুর মতো প্রকল্পগুলো এইগুলো আমাদের এত বড় অর্জন যে সেইখানে আমরা ভুলগুলো থেকে লার্ন করতে পারি, কিন্তু ভুলগুলো দেখে এটা বলবো না যে না এই ভুল এরকম হইতে পারে সুতরাং এরকম প্রকল্পে আর আমরা কখনো যাব না। এটা তো না, তাহলে তো আমার উন্নয়ন হবে না। তো কাজেই আমি মনে করি টোনটা সেটা হওয়া উচিত। আমার কাছে এই কয়দিনে কিছু মানুষের টোন এমন মনে হয়েছে যে ওই এত বড় এরকম হয়েছে ওইটাই হচ্ছে একটা বড় বিষয়, এত অর্জনটা বড় বিষয় না। আমার মনে হয় এরকম বড় অর্জনে আমার ওই টোনটা থাকা উচিত যে ইয়েস উই হ্যাভ অ্যাচিভড দিস, এবং ইন ফিউচার আমরা যদি এরকম করতে চাই এইখানে এই দুর্বলতা ছিল যেটা আগামীতে যেন আমরা না করি। থ্যাংক ইউ ডক্টর নাজিন, ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি। মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার, আপনার কাছে আসবো। শেষ দিকে এসে আমরা আলোচনা করছিলাম এই স্বপ্নের সেতুর বাস্তবায়নের নানা প্রতিবন্ধকতা এসছে, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা সবসময়ই চেষ্টা করবে বাংলাদেশকে দমিয়ে রাখতে। তো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ, অদম্য বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এই সেতুর বাস্তবায়নে বাংলাদেশের যে অগ্রগতি হবে সেই জায়গাটায় ভবিষ্যতে বাংলাদেশ যেন আরও এগিয়ে যায়, সেই জায়গায় প্রত্যাশা দিয়ে যদি আলোচনা শেষ করেন। আমি যে বিষয়টি আপনি ষড়যন্ত্রের কথা বলেছেন, যে ষড়যন্ত্র যে আরো কত ডালপালা মেলতো যদি কানাডিয়ান কোর্ট অন্য কোনো সিদ্ধান্ত দিত, যদি কানাডিয়ান কোর্ট একটা বিন্দু মাত্র বলতে পারত যে এখানে ষড়যন্ত্র হয়েছে বা একটা চেষ্টা হয়েছে, তখন কিন্তু আমাদের বিপক্ষের যারা, বিশেষ করে সরকারের বিপক্ষের যারা ছিল, তারা কিন্তু কোনোভাবেই, এবং আমাদের দেশের মিডিয়া, আমাদের সিভিল সোসাইটি প্রত্যেকে মানে এটিকে এত অপপ্রচার হতো যে এটি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই ছিল না। কিন্তু এই একেবারে শক্তভাবে কোর্ট বলে দিয়েছে যে এটি একটি ভিত্তিহীন অভিযোগ, গুজব, শোনা কথা, মানে হিয়ারসে, এইসব অনেক কিছু বিষয় বলে এই মামলাটিকে উড়িয়ে দিয়েছেন এবং আমরাও কলঙ্কমুক্ত হতে পেরেছি। আর এরপরে কাজের যে অগ্রগতি সেটি তো আপনি লক্ষ্য করেছেন। এই প্রকল্প বাস্তবায়নের, আমি একটু আগেও বলেছি যে এই প্রকল্প বাস্তবায়নের ফলে আমাদের সক্ষমতার দিকটি আমরা প্রমাণ করতে পেরেছি। বাংলাদেশ বড় বড় প্রকল্প বাস্তবায়নে সাহসী হয়ে উঠেছে। আপনি আমাদের অর্থনৈতিক সামর্থ্যের বিষয়টি একটু দেখেন যে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, আমাদের সরকারি ব্যয়ের ক্ষেত্রে এখন কিন্তু আর বিদেশি সহায়তার উপর সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে না সরকারকে। বিদেশি সহায়তা ক্রমান্বয়ে কমে আসছে। আমরা একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি, অলরেডি আমরা সেটি হয়েও গেছি, কিন্তু
অফিসিয়ালি সেটা পরে ডিক্লেয়ার হবে। আর আমাদের যে ট্রেড, দেখেন আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট সেটাও বহু গুণে বাড়ছে। কাজেই এই সক্ষমতার দিকটিকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এখন বিষয়টি হলো যে আমি আগের প্রসঙ্গটাতে আসি, টোল দেওয়ার যে বিষয়। টোল কিন্তু পৃথিবীর সর্বত্র আছে। এটা এমন না যে আমরা মানুষের কাছ থেকে বেশি নিব বা ইয়ে করব। আর বিশ্বব্যাংক যদি থাকতো, একটা গোপন কথা আপনাদেরকে বলে দিই, আমরা যখন 2010 সনে বিশ্বব্যাংকের সাথে কাজ করছিলাম, তখন বিশ্বব্যাংক বলেছিল যে তোমরা বঙ্গবন্ধু যমুনা সেতুতে যে টোল নিচ্ছ, তোমার এর চেয়ে 3 গুণ বেশি টোল নিতে হবে পদ্মা সেতুতে। এখন তুমি যদি 3 গুণ টোল নেও, তাহলে তো মানুষ সেটাতে রাজি হবে না, আন্দোলন হবে। কাজেই তোমার যমুনা সেতুর টোল পর্যায়ক্রমে বাড়াইতে হবে। 2020 সনে যমুনা সেতুর টোল দ্বিগুণ হইতে হবে, ওই সময় যে রেট ছিল। এবং সেই লক্ষ্য নিয়ে আমি কিন্তু 2011 সনে বঙ্গবন্ধু সেতুর টোল, মানে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে যে টোল চলে আসছিল, আমি 2011 সনে একটু বাড়িয়েছি। আমার প্রস্তাব ছিল 25% বাড়ানো, মাননীয় প্রধানমন্ত্রী সেটাতে 15% বাড়িয়েছে, এরপরে আর বাড়ানো হয় নাকি। তো পর্যায়ক্রমে ওইটারও বাড়াইতে হবে। আবার এই যেই পদ্মা সেতুর যে টোল, আপনি 4.8 কিলোমিটার হইল বঙ্গবন্ধু সেতু, আর এইটা হবে 10.4 কিলোমিটার। 6.15 তো শুধু নদীর উপরে, পানির উপরে, আর দুই সাইড যুক্ত হইয়া এটা 10.4 কিলোমিটার হবে। আর যেসব যানবাহন চলবে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে কনজাম্পশন, আমরা তো কনজাম্পশনের কারণেই কিন্তু আমাদের অগ্রগতিটা বেশি হচ্ছে। বাংলাদেশ একটা কনজিউমার জাতি, প্রপেনসিটি টু কনজিউম আমাদের খুব হাই। তো আমরা আমাদের সহনীয় হয়ে যাবে এটি। বিশেষ করে একটা বাসে তো বহু যাত্রী উঠে, কমপক্ষে তো 50-52 জন উঠেই। কাজেই এইসব যানবাহনের যে টোলটা হবে, সেই টোলটা সকলে মিলে বিয়ার করবে। আর তাছাড়া ইকোনমির যেই অগ্রগতি হবে, সেটির মাধ্যমে আপনার এটিকে কম্পেনসেট করা যাবে। কাজেই আমার মনে হয় এই বিতর্কটি পর্যায়ক্রমে আর থাকবে না। তো এছাড়া আমাদের যে উন্নয়নের দিকটি, সেটি আমাদের দেখতে হবে। উন্নয়ন যে প্রক্রিয়ায় শুরু হয়েছে পদ্মা সেতু হওয়ার পরে, আপনি ইদানিং যদি কেউ ওই এলাকায় গিয়ে থাকেন, ইদানিং মানে হইলো গত 6 মাস আগে, 1 বছর আগে, আপনি দেখবেন যে রাস্তাগুলি কত সুন্দর, কত প্রশস্ত হয়ে। এবং যদি ব্রিজের উপর দিয়া গাড়ি ঘোড়া চলে, তখন মানুষ মানে আনন্দের আতিশয্যে আপনার টোল দেওয়া বা না দেওয়া এই বিষয়টির কোনো প্রশ্নই কেউ করবে না বলে আমি আশা রাখি। তো আর আমাদের সক্ষমতার দিকটা যেটা প্রমাণ হয়ে গেল, সেটার ফলে কিন্তু বাংলাদেশে যেরকম মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সারা বিশ্বে একটি মর্যাদার স্থান তিনি করতে পেরেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। এই যে আমি তো এখন জার্মানিতে আছি, আমি যখন এখানে প্রেসিডেন্টের কাছে করতে যাই, পরিচয়পত্র দিতে গিয়েছি, তখন সে আমাকে জিজ্ঞেস করেছে যে এই করোনা মহামারীর সময়ে তোমাদের দেশ, সেদিন দেখলাম এই IMF এর একটা স্টাডিতে তোমাদের দেশের অগ্রগতি ইন্ডিয়ার চেয়ে বেশি হচ্ছে, আমাকে জিজ্ঞেস করে। আমি বলে যে এটার ইয়েটা কি, সূত্রটা কি? আমি বললাম যে আমাদের সকল মানুষ এখন কাজে লিপ্ত, আমাদের পপুলেশন বেশি, সেই হিসাবে আমাদের প্রত্যেকেই এমপ্লয়েড, বিশেষ করে, এবং স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, লার্জ ইন্ডাস্ট্রিজ, প্রত্যেকেই এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতেছে। আমাদের লোকজন দেশের বাইরে আছে। তো এইসব কারণে আবার আমাদের দেশের যে কনজাম্পশন, মানে উইদিন দি কান্ট্রি ইফেক্টিভ ডিমান্ড, সেটি আমাদের হাই। সেই সব কারণে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয়
এইটার কোনো ব্যত্যয় হবে না। জি, আমরা সে প্রত্যাশা করি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা প্রত্যাশা রাখবো এই স্বপ্নের সেতুর বাস্তবায়নই নয়, বাংলাদেশ যে অদম্য সাহস নিয়ে এগিয়ে চলছে, সারা বিশ্ব এখন বাংলাদেশের অর্থনীতিকে রোল মডেল হিসেবে দেখে এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রবৃদ্ধি অবশ্যই এগিয়ে যাবে সে প্রত্যাশা থেকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর নাজনীন আপনাকেও। প্রিয় দর্শক, ইফিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।